বর্তমান রাজ্য রাজনীতিতে বিশেষ করে আরামবাগ সাংগঠনিক জেলায় আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন সদ্য সাংবাদিকতা ছেড়ে বিজেপিতে যোগদানকারী সন্তু পান। দীর্ঘদিন টেলিভিশনের পর্দায় তাঁর জ্বালাময়ী বক্তব্য প্রত্যক্ষ করেছেন দর্শকরা। সেই বক্তব্যের জন্য বারবার তাঁকে শাসকের অগ্নিচক্ষুর সম্মুখীনও হতে হয়েছে। এবার রাজনীতির ময়দানেও বিজেপির হয়ে তাঁকে সমান চমকপ্রদ ভাষণে সরব হতে দেখা যাচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমন জোরালো জল্পনাও ইতিমধ্যে রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। গোঘাটের হাজিপুর অঞ্চলের এক চাষি পরিবারের সন্তান সন্তু পান ছোটবেলা থেকেই চাষের কাজের সঙ্গে পরিচিত। পড়াশোনার ফাঁকে ফাঁকেই মাঠে নেমে কৃষিকাজ করেছেন তিনি। পাশাপাশি একটু বড় হওয়ার পর থেকেই তার মনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভাবধারা প্রভাব ফেলতে শুরু করে। সেই আদর্শ থেকেই দেশের ও সমাজের উন্নতির লক্ষ্যে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানিয়েছেন। তার বিশ্বাস, একমাত্র বিজেপির হাত ধরেই সেই লক্ষ্য পূরণ সম্ভব। বর্তমানে রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততার মাঝেও তিনি নিজের চাষের জমিতেই পরিবারের অন্যান্যদের সঙ্গে ঘাম ঝরান। সেরকমই একসময় চাষের জমির মাঠে কাজ করার ফাঁকে আমরা তাঁকে কিছুক্ষণের জন্য পেয়ে যাই। সেই আলাপচারিতায় উঠে আসে রাজনীতির নানা দিক। পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন, প্রেম ও ভালোবাসার কথাও অকপটে শেয়ার করেন তিনি। এখন দেখা যাক সেই কথোপকথনে তিনি আমাদের কি কি জানালেন। আমরা সন্তুকে পেয়ে গেছি একদম একদম মাঠের মাঝখানে, পুরনো মুখ। আর সন্তুর কাছে বেশ কিছু কোশ্চেন আমাদের আছে, যে হঠাৎ কেন রাজনীতিতে এলো, বাড়িতে কি বলছে। অনেকের বাড়ির মা বাবাই চায় যে ছেলে রাজনীতিতে আসবে না, ছেলে চাকরি করুক, বাড়ির কাছে থাকুক। রাজনীতি মানেই একটা বলা চলে যে ফ্যামিলির একটা চাপ, যে কি ঝামেলা হবে, ছেলে কোথাও ফেঁসে গেল নাকি, কখন বাড়ি আসবে। তবুও যদি এখনো বিয়ে হয়নি, কদিন পর বিয়ে হবে, তখন তার চাপ বাড়বে। তো রেজিস্ট্রি হয়ে গেছে, মানে তার থেকে ফোন আসছে নাকি মাঝে মধ্যে যে কখন বাড়ি এসেছো, বলছে না। আবার 12 বছর আগেকার থেকেই চলছে, 12 বছর আগে থেকে। তাহলে তো একটা গভীর সম্পর্ক, তারা সে জানে নিশ্চয়ই ডিসিশনটা তার কাছ থেকে নেওয়া হয়েছে যে রাজনীতিতে আমি ঢুকছি। তার সে মনে হয় বলেছে হ্যাঁ, তারপর নিয়েছো নাকি গো, এরকম কিছু হবে? প্রশ্ন করো, উত্তর ঠিক আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে কখনো কি ভেবেছিলে যে বিজেপিতে যোগদান করতে হবে? এই রাজনৈতিক অনুপ্রেরণাটা কার কাছ থেকে? দেখুন, রাজনীতিতে আসছি বা এসেছি কেন, বা বিজেপিতে যোগদান করতে হবে কেন, আমরা প্রথম দিন থেকে যখন প্রাপ্তবয়স্ক হই বা আমরা বুঝতে শিখি, সকালের চা খাওয়া থেকে রাত্রের ডিনার পর্যন্ত, রাত্রের খাবারটা পর্যন্ত আর্ন করতে হয়, তখন থেকেই আমরা রাজনীতিতে। আমাদের প্রত্যেকের একটা মানসিকতা রয়েছে। হ্যাঁ, এবার আপনি যদি বলেন বিজেপিতে কেন, বিজেপিতে প্রথমে বলি আপনি না, চলো ওই যে তুমি যদি বলো দাদা বিজেপিতে কেন, সবাই বাড়িতে বসে বলবে যে রাজনীতিটা খুব খারাপ, নোংরা নালা, সে নালাটা পরিষ্কার করবে। আপনি রাজনীতিতে কোনো ভালো লোককে আসতে দেবেন না, আপনি রাজনীতিতে কোনো ভালো ছেলে হলে তাকে টিকতে দেবেন না, তাহলে আপনি আশা করেন কি করে ভালো নেতা পাবেন? আপনারা যদি ভালো ছেলেদের না আসতে দেন, তাহলে অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহান, রামেন্দ্র সিংহ রায়, এদের মতো নেতা পাবেন, যারা টাকা লুট করবে, যারা চাকরি চুরি করবে, তাদের মতো নেতা পাবেন। আর আমার অনুপ্রেরণা যদি বলেন, নমস্তে সদা বৎসলে মাতৃভূমে। দেখুন, সংঘ পরিবার, আপনি নিজেও জানেন কামারপুকুর, আরামবাগ, এই চত্বরটা 72 সাল থেকেই সংঘের টাচে আছে। এখানে অনেক করসেবক রয়েছেন কামারপুকুরে, আমি নাম বলে দিতে পারি একে একে। তো তাদের সঙ্গে আমার ছোটোবেলা থেকেই পরিচয়। আমার একজন শিক্ষক ছিলেন, তিনি এখন আছেন সংঘ পরিবারে, বিচার পরিবারে রয়েছে। তো আমি যখন স্কুল যেতাম, আমার সঙ্গে কথা হতো তখন থেকে একটা অনুপ্রেরণা, যে সত্যি দেশকে বাঁচাতে হবে। দেশ না থাকলে আমরা কোথায়? আজকে বলুন না, আলুর দাম কম, সবজির দাম কম, আমরা বলছি, কিন্তু আমরা একটা সেফ দেশে বসে আছি। গোটা বিশ্বে যুদ্ধ হচ্ছে, কিন্তু আমরা সুরক্ষিত বসে বসে আড্ডা দিচ্ছি। দেখুন, মোদিজি আছেন, এই ভারত আছে, ভারত সুরক্ষিত থাকলে আমরা সবাই সুরক্ষিত থাকবো। আচ্ছা, বাড়িতে কেউ কিছু বলেনি যে এখন রাজনীতিতে আসতে হবে না, কিংবা আবার কেন সাংবাদিকতা ছেড়ে রাজনীতিতে দরকার ছিল না তোকে? তুই বেশ ভালো ছিলিস, কলকাতা থাকতিস, এখানে আসতিস, সবার সঙ্গে দেখা হতো। রাজনীতি মানে একটা চাপের জায়গা, বাড়ির লোককে বারণ করে।
আমার জেঠুরা, আমার বাবারা সবাই পলিটিক্যাল লিডার ছিল। আমার বাবা 1989 থেকে 1998 পর্যন্ত তৃণমূলের জন্মের আগে পর্যন্ত বিজেপিটা করেছে। চিনু মল্লিক বলে আমাদের এখানকার একজন নেতা রয়েছে, বিজেপি অনেক পুরনো ছিলাম। চিনু কাকুর সঙ্গে আমার বাবা একসঙ্গে বিজেপিটা করেছে। তো আমার বাবা কোনোদিন পলিটিক্সে আসিস না এটা বলেনি, মাও বলেনি, কিন্তু আমি একটা মোটা মাইনের বেতনের চাকরি করতাম, যেটা আমি আর্ন করেছি নিজের যোগ্যতায়। আমার কোনো গডফাদার ছিল না মিডিয়া ইন্ডাস্ট্রিতে। তুমি জানো, তোমাদের সঙ্গে আমি আরামবাগে কাজ করেছি। আমি তখন ঠিক বিএ ফার্স্ট ইয়ারে পড়ছি। দীর্ঘ 9 বছর লড়াই করে একটা জায়গা তৈরি করেছি। আর আমি তো আমার কেরিয়ারের সব থেকে পিক টাইমে ছিলাম। একদম পুরো পিক টাইমে মোটা মাইনে, প্রায় 1 লাখই মাইনে বলতে পারেন অনেকে বলে। সেই মাইনে ছেড়ে দিয়ে আমি যখন রাজনীতিতে যোগ দেবো তার আগে যখন ফ্যামিলির সঙ্গে কথা হচ্ছে, তখন তারা একটু টেনশনে ছিলেন যে ফ্যামিলিটা কীভাবে চলবে। কারণ চাষবাস করে সংসার চলে না। সত্যি কথা বলতে, আমি আমার বাবার পেছনে আছি বলে, বাবা চাষটা করে পুরো শখে করে, হলো না হলো এরকম বিষয়। তো এবার একটু চাপ হয়েছে, কিন্তু বারণ করেনি, বলেছে যেটা সিদ্ধান্ত নিয়েছো ভালো সিদ্ধান্ত নিয়েছো, সাকসেসফুল হতে হবে। যেমন সাংবাদিক হিসাবে সাকসেসফুল ছিলে, তেমনি পলিটিক্যাল লিডার হিসাবে সাকসেসফুল হবে। আর বাবা আমার কাছে একটা কথা নিয়ে নিয়েছে যে জীবনে তুমি যেমন সৎ ছিলে সেরকম সৎ থাকতে হবে। পলিটিক্যাল লিডার মানে তুমি অসৎ হয়ে যাবে, এটা কিন্তু হবে না। এটা কিন্তু স্বাভাবিক একটা, উনি যেটা বললেন। কারণ হচ্ছে যারা রাজনীতি প্রথমে বলে যে আমরা সৎ, তারপরে আস্তে আস্তে ওই যে বলে একটা মানে একটা বস্তাতে যদি পচা আলু থাকে, যে ভালো তাকেও পচিয়ে দেয় এরকম। সেই জন্য কি কাকু বললেন না, উনি বলার পর পরের লাইনে বলেছে আমি জানি তুই থাকবি। কারণ আপনি বলুন তো, তুমি বলো তো, আমরা যখন সাংবাদিকতা শুরু করেছিলাম অনেকেই ছিল, তাদের আজকে বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি। তুমি আজও একটা মোটর বাইকে ঘুরে বেড়াও, আমার আজকে মোটর সাইকেলটাও নেই। তো সাংবাদিক হিসাবে সৎ ছিলাম, সাংবাদিক হিসাবেও অসৎ থাকার অনেক অপশন রয়েছে। অনেক জেলা সাংবাদিক আছে, তাদের 4টে করে গাড়ি আছে। তো আমি তাদের কাউকে ছোট করছি না, সেটা তাদের মতো করে তাদের চিন্তা ভাবনা। কিন্তু সৎ ছিলাম, সৎ আছি, সৎ থাকবো। মানুষের জন্য প্রশ্ন করছিলাম এবং মানুষের জন্য কাজ করবো। কাকু একদিন বলেছিলেন যে আমরা একবার খবরে পড়েছিলাম যে উনিও তৃণমূলকে কিন্তু ভালোবাসতেন প্রথম দিকে। দেখুন, আমি বললাম 1989 থেকে 1998 পর্যন্ত বাবা বিজেপি করতেন। তারপর এক মিনিট মাঝখানে একটা বলি, তৎকালীন সময় তো বিজেপি আর তৃণমূল একই ছিল। এই তো তারপর যখন তৃণমূলের জন্ম হলো, আমার মনে আছে বিজেপি সবাইকে নিয়ে বৈঠক হলো। সেই সময় বোধহয় অটলজি কলকাতাতেও এসেছিলেন। তো বৈঠকের পর সব কিছু সিদ্ধান্ত হওয়ার পর আমি দেখেছিলাম খুব আশ্চর্যভাবে, আমাদের তখন মাটির ঘর ছিল, একটা রুমে বিজেপির পতাকা ছিল। তারপর তৃণমূল লোগো পাওয়ার পর মুকুল রায় আরামবাগে এসে মিটিং করেছিলেন। বাবা এই গল্পগুলো করেন আমার কাছে। তো তখন মুকুল রায় আরামবাগে মিটিং করার পরে এই লোগো পাওয়ার পর সেই লোগো দেওয়া একটা বড় প্ল্যাকার্ডের মতো, তখন তো প্ল্যাকার্ড ছিল না, কাপড়ের উপর লেখা হতো এরকম, তো একটা লোগো আঁকা ছিল। আমি মানে বাবা বারবার বলতো যে 2টো ফুলই আমার বাড়িতে, পদ্ম ফুলও আর জোড়া ফুলও। কিন্তু তারপর সময় পরিবর্তন হয়েছে। দেশের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন না, কৃষকদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন না, মহিলাদের স্বার্থে কথা বলেন না, যুব সমাজের স্বার্থে কথা বলেন না। তাই একটা বিস্তর ফারাক হয়েছে। আপনি বলুন, অন্য রাজ্যেও অবিজেপি শাসিত রাজ্য অনেক আছে, সেখানে কি ডেভেলপমেন্ট হচ্ছে না? বিপুল ডেভেলপমেন্ট হচ্ছে। উড়িষ্যায় নবীন পট্টনায়ক থাকার সময় 4টে স্মার্ট সিটি হয়েছে, কলকাতায় কেন হলো না? এটা নিউ টাউনই একটাই রয়ে গেল। রাজ্যে আমাদের আর জায়গা নেই? দুর্গাপুর আছে, আসানসোল আছে, মেদিনীপুর আছে, ঝাড়গ্রাম আছে, শিলিগুড়ি আছে, এগুলোতে স্মার্ট সিটি হতে পারতো। কেন্দ্রের সঙ্গে সমান তালে উন্নয়ন হতে পারতো। বিরোধিতার জায়গায় উন্নয়ন তো করতে হবে। এই যে আমি একটা বিষয় বলি, খুব সদ্য যেটা আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তার সিদ্ধান্ত সবসময় আমার পাশে আছে। ঠিক আমি নিজে শিব ভক্ত আস্তে আস্তে বলে যে পার্বতী যেমন শিবের সঙ্গে সবসময় সঙ্গ দিয়েছে, আমি তোর সঙ্গে আছি। কারণ আমার ক্লাস 11-এর বান্ধবী, ক্লাস 11 থেকে আমাদের মানে কোনো দিন ফোন না করে রাত্রে ঘুমিয়ে গেছি এরকম হয়নি, খুব কম, সেটা রেয়ার। ধরুন আমি একটা বড় অপারেশন, আমাদের নিউজ চ্যানেলের ভাষায় বড় কাভারেজে আছি, সেই সময় হয়তো হয়নি, কিন্তু ও সবসময় পাশে আছে। ওই আমার শক্তি। মানে আমি যখন কলকাতায় অসুস্থ হয়ে পড়ি, আমার বাবা মা হয়তো জানে না, আমি ইচ্ছা করে জানাই না, কিন্তু ও জানে, ও আমার জন্য ওষুধ নিয়ে যায়, খাবার নিয়ে যায়। কলকাতায় থাকতো? হ্যাঁ, কলকাতায় থাকতো। আমাকে বাড়ির নিচে যে সিকিউরিটি, তার হাতে দিয়ে আসতো খাবার, ওষুধ। আমি একটা মেস বাড়িতে থাকতাম উপরে, তো দিয়ে আসতো। মানে আমি বন্ধু হিসাবে ওকে পেয়েছি।
লাখের ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে এসআইআর, যে এসআইআর কি সামনে রেখে বিজেপি বাংলা দখল করতে চাইছে? এসে আর কি প্রথম এ রাজ্যে হচ্ছে, প্রথম। না, এর আগে তো এত নাম, এর আগে একাধিক নাম ডিলিট হয়েছে, এত খবরের শিরোনামে আসেনি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট লড়ার জন্য আর কোনো এজেন্ডা নেই, একটা এজেন্ডা পেয়েছে, ওর জন্য কামড়ে ধরছেন। আপনি বলুন যে কী করেছে? আমি 2011 সাল থেকে ছেড়ে দিলাম, 21 সাল থেকে 26 সালের মধ্যে কি করেছে? চাকরি দিয়েছে? উল্টে 26,000 চাকরি চলে গিয়েছে। কৃষকদের ফসলের দাম দিয়েছে? দেয়নি। আজকে 130 টাকা বস্তা আলু বিক্রি হচ্ছে, মানে 260 টাকা আলুর বস্তা, যেটা বিঘেতে 40,000 টাকা আলু চাষে খরচ হয়। আমি তো আলু তুলছিলাম, জিজ্ঞাসা করে নিন, বিভিন্ন চাষিকে জিজ্ঞাসা করে নিন, 40,000 টাকা খরচ হয় বিঘেতে। 20 কাঠায় 1 বিঘে, আমি বলে দিচ্ছি ধরে ধরে, 1 কাঠায় 4 থেকে 5টার বেশি আলু হয় না, 5 থেকে 6টা খুব জোর হলে। যদি 6 বস্তা আলু হয় তাহলে 3 কুইন্টাল আলু হচ্ছে। 3 কুইন্টাল আলু মানে হচ্ছে তোমার 260 টাকা। 3 × 20 কত হয়? 3×60। হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে যদি 60 কুইন্টাল আলু হয়, 130 টাকা করে বস্তা হলে তোমার হিসাবটা করে নাও, তোমার মেরে কেটে 20,000 টাকা, অনেক লস। এই টাকাটা যাবে কোথায়? আর এই টাকা কৃষকরা কেন বেঁচে যাবে জানেন? ধানে কিছুটা ফসলের লাভ হয়েছে, সেই টাকাটা আলুতে ঢুকে যাবে, এবং তারপর ধার করে মুদিখানাটা চলবে, ধার করে তেলটা আসবে, ধার করে চালটা আসবে, তারপর পরের ফসলে কিছুটা মেকআপ হবে। আলু যখন দেয় কিছু দেয়, আলু যখন নিয়ে নেয় সব নিয়ে চলে যায়। এই কৃষকদের পেটে লাথি মমতা বন্দ্যোপাধ্যায় কেন মেরেছে আমি বারবার বলছি, কারণ আর কী দরকার ছিল বর্ডারটা বন্ধ করা? কী দরকার ছিল অভিজিৎদা বলো? বর্ডার যদি বন্ধ না করতো আজকে এই হাহাকারটা দেখতে গোটা মাঠ ঘোরো, সব ছত্তিশগড় থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যে দেখুন, কোথাও 3,000 টাকা, কোথাও 3300 টাকা, কোথাও 4,000 টাকায় ধান কেনা হচ্ছে। কেন্দ্র সরকার একটা টাকা পাঠায়, সেই টাকাতেই এই রাজ্যে ধান কেনে। রাজ্য কোনো টাকা দেয় না সোয়াগ মূল্যে ধান কেনার জন্য, এবং সেখানেও 5 কিলো করে বাদ। আমি চাষির ছেলে, আমাকে মুরগি বানানো যাবে না, আমি জানি। ধান 5 কিলো করে বাদ দেয়, আলুতে কত কিলো করে বাদ দেবে জিজ্ঞাসা করুন। আর ওটা ধর্ণা মঞ্চ দেখেছেন? কোনোদিন পর্দা থাকে? আপনি রঙ্গমঞ্চে পর্দা দেখেন, পর্দা ওঠে, আলু জ্বলে, নাট্যরূপ উন্মোচিত হয় না, কেন করছে ধর্ণা, কেন তুলছে? আমি ধর্ণা বলছি না, ওটা রঙ্গমঞ্চ। সব উনি রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়, উনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালিয়েছিল তৃণমূল। একটা ছেলেকে গ্রেফতার করেছে যারা ছবি চালিয়েছিল। এত বাংলা বাঙালি করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালানোটা আমাদের কষ্ট হয়নি? বাঙালি ছেলেদের চাকরিগুলো চুরি করেছে। এইটা নিয়ে কি হলো? চাকরির পরীক্ষা হচ্ছে, পরীক্ষা 60-এর মধ্যে কেউ 58 পেয়েছে, 59 পেয়েছে, চাকরি পেয়েছে। আমার বাড়িতে একজন এসেছিল সকালবেলা, আমার বন্ধু, 60-এর মধ্যে 58 পেয়েছিল, চাকরি পেয়েছে। পরীক্ষা হবে, 1,500 টাকা করে যেটা দিচ্ছে পরীক্ষা ফি বাবদ, সে টাকা তুলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে কি ঢুকবে না, কবে ঢুকছে কি ঢুকছে, সে বিষয়ে আমি সরকারি পদে বসে নেই, আমি বলতে পারবো না। কিন্তু আমি এটা বলতে পারি, রাজ্য সরকারের অবস্থা টাইট, দিয়ে দিতে পারছে না, টাকা নেই। এখনও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দিয়ে দিতে পারেনি। মহিলাদের তো আমরা বলছি, আমরা এলে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলা হচ্ছে, 3,000 টাকা করে মহিলাদের দেওয়া হবে সশক্তিকরণের জন্য, মাথা কিনে নেওয়ার জন্য নয়। তৃণমূল বলে না লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো ভোট না দিলে। 1,500 টাকা দিয়ে আপনি মাথা কিনে নিচ্ছেন, টাকাটা কার দিচ্ছেন? মানুষের ট্যাক্সের টাকা দিচ্ছেন, উনি বাড়ি থেকে এনে দিচ্ছেন না। একদম মানুষের টাকা। বলছি এই যে আরেকটা বিষয় হচ্ছে, এই যে হাজিপুর গ্রাম, এই ঢিলছোড়া দূরত্বেই মিতালি বাঘিনের যে সাংসদ, তার বাড়ি, এটা নিয়ে মানে রাজনীতিটা কি জমে যাবে একটু মনে হচ্ছে? শুনুন, মিতালি দি 2 বছর রাজনীতিতে মানে সাংসদ হয়েছে, অনেক দিন ধরে রাজনীতি করেন। একটা সাইকেল নিয়ে আগে ঘুরতেন, এখন সাংসদ হওয়ার জন্য একটা গাড়ি পেয়েছেন, গাড়িতে করে ঘুরছেন। মিতালি দির সঙ্গে আমি যখন ছাত্র জীবনে ছিলাম তখন কথাবার্তা হতো, এবং আমি দেখেছি মহিলা সৎ। তখন পর্যন্ত তৃণমূলটা কিছুটা হলেও সৎ লোকেদের জায়গা ছিল। তারপর আমরা দেখলাম আস্তে আস্তে তৃণমূলের চরিত্রটা পরিবর্তন হয়ে গেল। আমি ছাত্র জীবনে কোনো রাজনীতির ময়দানেই ছিলাম না, আমি মানে আমাদের বিচার পরিবার, সেই বিচার পরিবারের অংশ হিসাবে কাজ করার চেষ্টা করেছি। মিতালিদি কাজ করার চেষ্টা করছে। আমি দেখুন, যতদিন পর্যন্ত বিজেপির কোনো নেতা জিতে আরামবাগের সাংসদ হচ্ছেন, ততদিন পর্যন্ত মিতালি বাগ তো আমার সাংসদ, মমতা বন্দ্যোপাধ্যায় আমার মুখ্যমন্ত্রী। আমাকে কাজের জন্য হলেও নবান্ন যেতে হবে, কোনো সরকারি কাজ যদি করতে হয়। আর মিতালি বাগ এই এলাকার কোনো উন্নয়নের জন্য যদি আমাকে কিছু বলে, আমাকে দায়িত্ব দেয় পার্টি, তাহলে আমাকে যদি সাংসদের কাছে যেতে হয় আমাকে যেতে হবে। সবার সাংসদ, পলিটিক্যাল লড়াই মাঠের ময়দানে হবে, কিন্তু মানুষের উন্নয়নের স্বার্থে হাতে হাত ধরে কাজ করতে হবে। যেটা আমি বলছিলাম, নবীন পট্টনায়ক করতেন, অবিজেপি শাসিত রাজ্যের প্রতিটা মুখ্যমন্ত্রী করেন, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেন না।
হ্যাঁ, আমার কাছে একটা খবর আছে, সেটা হচ্ছে আমারই এক পরিচিত, সে তৃণমূল কংগ্রেসের লিডার, তার বন্ধুও কিন্তু বিজেপির লিডার। হুম। যখন তৃণমূলের দেখা যাচ্ছে যে ওই তৃণমূলের তিনি বিজেপির বন্ধু হয়, কথা বলছেন, তিনি কিন্তু লাগাচ্ছেন অন্যজন, তৃণমূলের অন্যজন লাগাচ্ছেন যে এ ওর সঙ্গে কথা বলছে, এ বিজেপি করে এর সঙ্গে কথা বলছে। এই জিনিসটা কেমন? না 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 না, কথা কি বলতেই পারে। পাশের বাড়িতে কেউ তৃণমূল করবে, পাশের বাড়িতে কেউ বিজেপি করবে, তা বলে কি কথা বলবে না? বিয়ে বাড়িতে একসঙ্গে নেমন্তন্নের পাশে বসে খাওয়া যাবে না? খাওয়া যাবে, এটা বাংলার সংস্কৃতি ছিল। এই সংস্কৃতিটা সিপিএম নষ্ট করেছে, এই সংস্কৃতিটা তৃণমূল নষ্ট করছে। আপনি বলুন কোন রাজ্যে ভোটে এত মানুষ মারা যায়? এই সংস্কৃতিটা নষ্ট হয়েছে বলেই মানুষ মারা যায়। মানে ভোট ভোটের মতো হবে, ভোট গণতন্ত্রের উৎসবের মতো হবে, যার যাকে পছন্দ ভোট দেবে। উন্নয়ন করলে ভোট দেবে, উন্নয়ন না করলে ভোট দেবে না। মানুষ ভালো হলে ভোট দেবে, মানুষ ভালো না হলে ভোট দেবে না। একটা পঞ্চায়েত নির্বাচনে একদিনে 50 থেকে 52 জন লোক মারা যায়, এটা কোন রাজ্যে হয়েছে? এই হিংসা পরিবেশটা সিপিএম শুরু করেছে এবং তৃণমূল এগিয়ে নিয়ে যাচ্ছে। এই পরিবেশ বিজেপি চায় না। আপনি দেখুন, সংসদে দেখুন, সবাই একসঙ্গে থাকে। লড়াই তো পলিটিক্যালি লড়াই, মতাদর্শের লড়াই, মতের লড়াই, কিন্তু মনের লড়াই নয়। একদম। বলছি আপাতত তাহলে এখন পর্যন্ত কতগুলো কেস চলছে তোমার? আমিও গুনিনি, আমার লয়ারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমি করেছি অলরেডি। হাইকোর্ট, লোয়ার কোর্ট, গোটা রাজ্য জুড়ে কোথায় কোথায় কেস আছে আমি জানতে চেয়েছি, কারণ এতদিন আমি যেখানে কাজ করতাম তারা পুরোটা হ্যান্ডেল করতো, তাদের ল বোর্ড যেটা রয়েছে ল বোর্ড মেনটেন করতো। তো আমাকে দেখতে হবে, আমি না দেখে বলতে পারবো না। অনেক কিছু আছে, আমাকে অনেক জায়গায় হাজিরা দিতে হয়েছে, অনেক থানায় বসে থাকতে হয়েছে। আমি সোশ্যাল মিডিয়ায় দিইনি, জানাইনি, এটা বারণ ছিল তাদের, যে যতক্ষণ না বড় কিছু হচ্ছে সামনে আনার দরকার নেই। তো প্রচুর কেস হয়, প্রচুর। আমার প্রতিদিন আমি যে 5টার সময় অনুষ্ঠানটা করতাম, ডিবেট শোটা, হচ্ছেটা কি? তো সেইটা ধরে ধরে প্রচুর কেস দিয়েছে, প্রচুর। এবং আমার রিপোর্টিং ধরে ধরে প্রচুর কেস দিয়েছে। আমি এটা ভাবতাম যে আমি কোনোদিন যদি ভুল বলি, আমাকে মানে পেছনে ছুটিয়ে দেখতে হবে না, আমি তারপরের দিন ঠিক কেসের লেটার পেলেই বুঝতে পেরে যাবো কিছু ভুল করেছি কিনা। আজ পর্যন্ত কোনো অনৈতিক কথা বলিনি, কোনো মিথ্যা কথা বলিনি, কোনো ইলিগাল কথা বলিনি, কোনো উস্কানিমূলক কথা বলিনি। মানুষের হয়ে প্রশ্নটা করেছি। হ্যাঁ, আমার প্রশ্ন করার স্টাইলটা এটা। আমি আমার স্টাইলে প্রশ্ন করেছি, আমি আমার স্টাইলে রাজনীতিটা করি। সেই কারণেই তো হচ্ছেটা কি এত ফেমাস, এত মানে এই মুহূর্তে নাম নেওয়া বারণ, আমি ছেড়ে দিয়েছি। কারণ হচ্ছে একটা কথা বলি, এখন কিন্তু হচ্ছেটা কি আমার মনে হয় না সন্তু পান ছাড়া। না, সেটা আমি জানতে চাই না, প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই যে রাজনীতিতে ঢোকা, অফিসের কি রিয়াকশন? আমি রিজাইন দিয়েছি, তারপর জয়েন করেছি। যেহেতু সময়টা কম অনেকটাই, আমি আরও মানে আমি জানতাম না, প্রিপেয়ার ছিলাম না পলিটিক্যাল পার্টিতে যোগ দিতে হবে। এটা আমি সত্যি প্রিপেয়ার ছিলাম না। আমার সঙ্গে যারা কথা বলেছে তারাও বুঝতে পেরেছে। আমি হয়তো হাতে 2 ঘন্টা মেরে কেটে সময় পেয়েছি। দুপুর 2টোর পর জানতে পেরেছি, 4টে কথায় আমার জয়েনিং হয়েছে। তো আমি রিজাইন দিয়েছি। তারপর অনেকে ফোন করেছে, আমার সঙ্গেও অনেক কলিগ কাজ করছিল, তারা কিছুটা প্রথম হকচকিয়ে যায়, তারপর বলে ভালো করেছিস, বেশ করেছিস, তোর মতো ছেলেদের আসা উচিত। যারা আমরা বলে না কোড আনকোড জেনজি, সেই জেনারেশনের প্রত্যেকেই কিন্তু চায় যে ভালো লোক পলিটিক্যাল পার্টিতে আসুক। জেনজি চায় যে সৎভাবে পলিটিক্সটা হোক। জেনজি মানে তরুণ প্রজন্ম চায় যে ভালো করে চাকরি পাক, কলকারখানা হোক, কৃষিতে উন্নয়ন হোক। আপনি বলুন, আলু নিয়ে এত ছ্যাঁচা হয়ে গেছে, আলু 130 টাকা বস্তা। এই আলুটা স্টার্চ তৈরি করে বিদেশে পাঠানো যায়, একটা কারখানা আছে হুগলিতে, হতে পারতো। এত বড় চিপস সবাই আমরা খাই, বিভিন্ন কোম্পানি, সে চিপসের কারখানা হতে পারতো, হয়নি। বাইরে থেকে সব কিছু আসে, আমরা কিনি, আমাদের আলুটা লোকে কিনে নিয়ে যায়, বেশি টাকায় বিক্রি করে, আমরা সেটা খাই। হেড অফ দ্য ডিপার্টমেন্টের যে বক্তব্য ছিল, রিপাবলিক বাংলা কিংবা রিপাবলিক ইন্ডিয়া, বস তোমার বস, না, আমি জয়েন করার পর কেউ যোগাযোগ করেনি। না প্রথমে কি বসের সঙ্গে কথা হয়েছিল যে আমি যোগদান করবো? না না না, কারোরই, আমাদের সিনিয়রদের কারোর ইচ্ছা ছিল না, এবং ইচ্ছা ছিল না, মুখে বলতো কোনোদিন করিস না, কিন্তু ওরাই বলতো যে তুই লিডার হলে ভালো হবে। কারণ বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট, কীভাবে নিউজ প্রেজেন্টেশন, ফিল্ড ম্যানেজমেন্ট একটা বিরাট বড় বিষয়। কোনো একটা বড় অনুষ্ঠান যখন হয়, বড় প্রোগ্রাম যখন হয়, বড় র্যালি যখন হয়, যখন বড় সিচুয়েশন তৈরি হয়ে যায় রাজ্যে, তখন কিন্তু সন্তু পান সেই জায়গায় পৌঁছে যায়, সব জায়গায়।
তুমি বলো আর নাই বলো, আমি কিন্তু হচ্ছে এটা কি মাঝখানেও দেখছিলাম, তো মনে হয় কোনো একটা জায়গায় কমতিটা থেকে গেছে। না না না, আমি এটা বিষয়ে কোনো কথা বলবো না। আমি এই বিষয়ে কোনো কথাই বলতে চাইছি না। মানে এটা মনে হয়েছে না না, আমি এখন পলিটিক্যাল পার্টিতে আছি, আমি এখন রাজনৈতিক কর্মী, সেটা নিয়ে কথা বলুন। আমার যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, অতীত অতীত। বলছি আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ, এই কৃষক পরিবারের সন্তান আমরা দেখতে পেলাম, তোমাকে খুঁজে খুঁজে দেখলাম যে মাঠে তুমি আছো। আমি দেখলাম ফোনে অনেকগুলো মিসড কল। আমি ফোনও করেছি। হুম। তো একটা বিষয় হচ্ছে যে ধরো বিজেপি ক্ষমতায় আসার পর যে কৃষকদের সঙ্গে এই তৃণমূলের মতোই যদি করে, তখন তুমি কি করবে? তৃণমূলের মতো করবে কেন? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, বিহার, প্রতিটা জায়গায় চোখ ঘুরিয়ে দেখে নিন। এমনকি যেখানে বিজেপি শাসিত রাজ্য নেই, সেখানেও কিষাণ সম্মান নিধি পৌঁছচ্ছে প্রাইম মিনিস্টারের। শুধুমাত্র একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ সেটাকে ব্রাত্য করে রেখে দিচ্ছে। আপনি বলুন, সিপিএম সব থেকে বিজেপি বিরোধী তো। কেরালা এমন একটা রাজ্য, পিনারাই বিজয়ন, আদানি এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই মঞ্চে একটা বিরাট বড় পোর্টের উদ্বোধন করলো। সেই পোর্টটা তো আমাদের দীঘা, আমাদের তালসারির এই জায়গাগুলো হওয়ার কথা ছিল, হলো না কেন? উন্নয়নের কোনো কম্প্রোমাইজ মোদিজি করেন না। উন্নয়ন হবে, ডেভেলপমেন্ট হবে, এবং কৃষকরা এলে, আমি যেটুকু এখনো কথা বলেছি যে ধানের সহায়ক মূল্য বাড়বে, আলুতে সহায়ক মূল্য থাকবে। শুধু তাই নয়, মোদিজি প্রাইম মিনিস্টার হওয়ার পর একবার খুলে দেখে নিন, মোদিজি বারবার জোর দিচ্ছেন যে এই কৃষিজাত পণ্যকে যাতে আমরা কোনোভাবে যে যে মেটেরিয়াল তৈরি হয়, যে বাণিজ্যিকভাবে তৈরি হয়, সেটা যাতে আমরা ব্যবহার করি, কৃষিকে যাতে আমরা পণ্য হিসাবে আরও বাড়াতে পারি। আমি যেটা বলছিলাম, চিপস কারখানা, তারপর আখ চাষ বেশি উত্তরপ্রদেশে হয়, ইথানল সেখান থেকে তৈরি হচ্ছে। এই প্রসেসগুলো করতে হবে। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সিপিএমের ডায়লগ ছিল, সিপিএম শিল্পকে শেষ করেছে, কৃষিকেও শেষ করেছে, জমি ভাগ করেছে, এই করেছে ওই করেছে করে কৃষিকে বাগাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ও দুটোকে ডুবিয়ে দিয়েছে। বিজেপি আসছে, পরিবর্তন হচ্ছে, এবং পরিবর্তন হওয়ার পর কৃষকরা হাসবে, চওড়া হাসি হাসবে। আমি কৃষক পরিবারের ছেলে হিসাবে কৃষকদের কথা বলছি সব জায়গায়। আমি এর আগের দিন তারকেশ্বরে বলেছি, তার আগের দিন হাওড়াতে বলেছি, তার আগের দিন আসানসোলে বলেছি, কালকে আমি গোঘাটে বলেছি, কালকে আমি আরামবাগে বলেছি, কালকে আমি কামারপুকুরে বলেছি, এমনকি কালকে আমি শ্রীনগরে গিয়েও বলেছি যে কৃষকদের যে দুরবস্থা। আজকে 20 টাকায় 22 টাকায় এই লাল বস্তাটা কিনতে হচ্ছে, তোমার পাশে যেটা প্যাকেট হচ্ছে, ওই বস্তাটার দাম 10 টাকা। ওই বস্তাটার দাম 10 টাকা। কালোবাজারি কেন হচ্ছে? কোথায় টাস্ক ফোর্স? কোথায়? আলু 130 টাকাকে বস্তা বিক্রি হচ্ছে, কেন হচ্ছে? আপনি কৃষকদের সঙ্গে কথা বলুন না। হ্যাঁ, আমি কথা বলছিলাম, ওনারা বলছেন তো প্রচুর, এত টাকা যদি লস হয় যাবো কোথায়? আমার বাবা আগের বছর 6 বিঘে চাষ করেন, 2 বিঘে চাষ করে 4 বিঘে লোককে দিয়ে দিয়েছিল চাষ করার জন্য। এবছর বাবা জেঠুকে বলছিল, আপনি গল্প করলেই শুনতে হবেন, জেঠুকে বলেছে যে এবছর ভোট আছে, আলুর দাম হয়। আলুর তো দাম হয়নি, এবার গদি উল্টে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক আলু কিনতে। দেখুন, কৃষক প্রত্যেকে, সে তৃণমূল করতে পারে, সে বিজেপি করতে পারে, সে সিপিএম করতে পারে, সে হিন্দু হতে পারে, সে মুসলিম হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, কৃষক সবাই সবাই। কৃষকদের পেটে লাথি মারা মানে বাংলার পেটে লাথি মারা। এই শহর আর গ্রাম, দুটো রাজনীতি কোনো তফাৎ নেই। গ্রামে থাকলেও আপনার খিদে পায়, শহরে থাকলেও খিদে পায়। গ্রামে থাকলেও চাকরির প্রয়োজন, শহরে থাকলেও চাকরি। কোথাও কি মনে হয় শহরাঞ্চলের মানুষ একটু বেশি চালাক, তারা কিন্তু নিজেদের মধ্যে মারপিট করে, গ্রামাঞ্চলের রাজনৈতিক যে হিংসাত্মক পরিবেশটা বেশি। না, আসলে গ্রামের মধ্যে যে সকল নেতারা রয়েছে তাদের নিজেরা ভালোভাবে জানে যে আমি যদি লড়াইটা না লাগিয়ে রাখি, আমি ভোটে জিততে পারবো। আপনি বলুন তো, ভোটে জেতার জন্য আমি এখানে বিজেপির 4টে বিধায়ক রয়েছে, তারা কাজ করেছে, করতে চেয়েছে, করতে পারেনি। এখান থেকে সোজা যদি যায় একমাত্র তারকেশ্বরে গিয়ে তৃণমূলের বিধায়ক, উনি কী করেছেন? তারকনাথ ধাম, সেই ধামটার করিডোর হতে পারত, করেননি। তিনি ছট পুজো যে পুকুরটায়, আমি ধরে বলে দিচ্ছি, ছট পুজো যে পুকুরটায় হয়, সে পুকুরটা বাঁধিয়ে দেবেন বলেছিলেন, বাঁধিয়ে দেননি 5 বছরে। 3 থেকে 4টে রেল গেট আছে, এই 3 থেকে 4টে রেল গেট মানুষকে প্রায় 10 মিনিট 15 মিনিট করে দাঁড়িয়ে থাকতে হয়। সেই রেল গেটগুলোর জন্য একবারও অশ্বিনী ঘোষকে চিঠি লিখেছে? একটা বিষয় হচ্ছে কোন কেন্দ্র থেকে লড়ার, এটা পুরোটাই পার্টির বিষয়, আমার হাতে আর কিছু নেই। ধরো আমি বলছি
তারকেশ্বরে তুমি যেত, তারকেশ্বর দাঁড়াও যদি, কনফিডেন্স কতটা? রামেন্দ্র সিংহ রায়কে তো ওপেন চ্যালেঞ্জ না না, করে, যদি নয় দাঁড়ালে তখন এখন কিছু আগে পার্টি ঠিক করুক, আমাকে এখনো কোনো কিছু বলেনি, সত্যি কথা বলছি। আমাকে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করা হয়নি। আমাকে বলা হয়েছে একটি বড় জায়গা থেকে তুমি জয়েন করো, কারণ তুমি সাংবাদিকতা করতে পারছো না। এই যে জঙ্গল রাজ চলছে, এই জঙ্গল রাজ থেকে সরাতে হলে তোমার মতো ইউথ ছেলে খেলা। আমি তো এই সরকারটাকে প্রশ্ন করেছি, কেন করেছি? কারণ কৃষকদের দাম দেয়নি, যুব সমাজের চাকরি দেয়নি, মহিলাদের ইজ্জত দেয়নি। আপনি বলেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে কি মহিলার সম্মান ফিরে পাবে? ওটা দাম দেওয়া। হ্যাঁ, এটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ছোট ছেলে করে ফেলেছে, সরকারকে বদনাম করার চেষ্টা করছে। কোথায় দেখান না, যোগীজি আসার পর একটা দেখা। যে ঘটনা ঘটেছে, ধর্ষকরা আর বেঁচে আছে? একটা ধর্ষকের নাম বলুন যে বেঁচে আছে। আর এখানে তৃণমূলের নেতা ধর্ষণ করছে, আচ্ছা মনোজিৎ ধর্ষণ করেছে, তৃণমূলের যুব নেতা, কসবা ল কলেজ হাঁসখালিতে তৃণমূল নেতা তার ছেলে ধর্ষণ করেছে, একটা মেয়েকে দিয়ে পুড়িয়ে দিয়েছে, তৃণমূল ধর্ষক। আচ্ছা, তুমি তো বার্জিকরের বারবার কভারেজ করেছো, কি কোনো জায়গায় গিয়ে মনে হয়, এটা মানে একদম ব্যক্তিগত প্রশ্ন, সেটা হচ্ছে একটা হসপিটাল, মেডিকেল কলেজে সবাই যুক্ত আছে, এটা বড় স্ক্যাম। সিবিআই তদন্ত করছে, সামনে না আসা পর্যন্ত কিছু করা যাবে না। আর আমি যেহেতু মেডিকেল বিষয়টা নিয়ে পাশ থেকে দেখেছি, চর্চা করেছি, আমিও অনেক কিছু জানি, কিন্তু এই মুহূর্তে আমার হাতে প্রমাণ যেহেতু নেই, আমি বলতে পারছি না। সিবিআই তদন্ত করুক, তারপর প্রথম কি কাজ হবে? যেটা মানে আমি ভোটেই দাগে দাঁড়াই, আমি বলছি তুমি দেখো, তুমি ভোটে দাঁড়াবে, এটা আমাদের কাছে খবর আছে, তো সেই কেন্দ্র থেকে জেতার পর তুমি প্রথম কাজটা কি করবে, এটা একটু দেখো, আমি ভোটে লড়ছি কিনা এটা এখনো কনফার্ম নয়। এই ব্যাপারটা বিজেপিতে নেই যে ভোটে লড়তে হবে, টিকিট পাবো বলে পার্টিতে আসা, এটা নেই। এটা গুরু শিষ্য পরম্পরার মতো, মানে আমাকে কাজটা করতে হবে। আমি এসেছি, আমি যুবক হিসাবে এসেছি, যে দায়িত্ব দেবে সেই দায়িত্বটা করব। যতদিন না পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী হিন্দুরা সুরক্ষিত হয় ততদিন পর্যন্ত লড়াই করব। যতদিন না পর্যন্ত কৃষকরা সুরক্ষিত হয় ততদিন পর্যন্ত লড়াই করব। যতদিন না পর্যন্ত আমার মা বোনেরা সুরক্ষিত হয় ততদিন পর্যন্ত লড়াই করব। আপনি জানেন অভিজিৎদা, তুমি জানো নিজে যে হাঁসখালিতে মা বোনেদের হয়ে প্রশ্ন করার জন্য আমাকে 4 দিন জেল খাটিয়েছে, লাইভ চলাকালীন আমাকে টানতে টানতে তুলে নিয়ে গিয়েছিল। এরপরও আমি দমে গিয়েছি। আরে আমি দমবো না, তারপরও তো তুমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছো। আরে ঝুঁকেগা নেই, আমি কৃষক পরিবারের ছেলে, আমি হারতে শিখিনি। আমার বাবারা, আমার কাকারা, আমার জেঠুরা প্রতি বছর আলু চাষ করে, ধান চাষ করে, ক্ষতি হয়, সব শেষ হয়ে যায়, তারপর আবারও চাষ করে। এটা কৃষকের নিয়ম, এটা চাষি বাড়ির ছেলে জানে। আমি সব শেষ হয়ে যাবে, আবার শূন্য থেকে শুরু করব, কিন্তু লড়বো। আমি মনের জোরটা মেন। হ্যাঁ, মনের জোর তো থাকতে হবে। কথা বলে না, আশায় বাঁচে চাষা, আশাতেই বেঁচে। বলছি কোনোদিন আবার রিপোর্টিং মানে সাংবাদিকতা না, করার ইচ্ছা আছে? সেই সুযোগ নেই। আমি তো এরকম কিছু ব্যক্তি আছে, তাদের অপমান করতে চাই না, অনেকে চটি চাটা বলে, করতে চাই না। চ্যানেলের মাথায় বসে রয়েছে, মুখ্যমন্ত্রীর দলীয় কর্মসূচিতে, মানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মসূচিতে ঘুরছে একসঙ্গে। আর আবার কেউ এডিটার হিসেবে বসে রয়েছে, সে আবার দলের মুখপাত্র। কি করে হয় এগুলো? আমি তো রিজাইন দিয়ে পলিটিক্সে এসেছি। আমি তো এটা বলিনি সাংবাদিকতাও করব, পলিটিক্সও করব। এটা চলে না, একটা জায়গা বেছে নিতে হবে, যে কোনো একটা জায়গা, একদম। না হলে তো এটা অপমান। আমি এক ঘন্টা নয়, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে হলেও তো রিজাইনটা দিয়েছি, দিয়ে তো এসেছি। সাংবাদিক জগৎ থেকে টাটা বাই বাই বলে তো এসেছি। আমি দুটোরও খাবো, আমি গাছেরও উপরেরও খাবো, তলারও খাবো, এটা বললে হয়? তোমাদের অফিসে আর কে যোগদান করতে পারে কি মনে হয়? না, কোনো ব্যাপার নেই। আমিও কোনো যোগদান করার কোনো চান্স ছিল না। নেহাত একটা বড় জায়গা থেকে আমাকে বলা হয়েছে, এবং সত্যি আমি ভেবে তার কথায় আমি সত্যি না বলতে পারো না। হ্যাঁ, না বলতে পারি, মানে হয়েই যায়। হ্যাঁ, তিনি অনেক দিন ধরেই যোগাযোগ করছিলেন বিভিন্ন জায়গা থেকে ঘুরিয়ে। তিনি এই রাজ্যের মানুষ নন, বাইরের। তো তিনি আমাকে বললেন যে আপনি সাংবাদিকতা করতে পারছেন না, যে জন্য করতে এসেছিলেন পারছেন না, আপনি জয়েন করুন, আমরা কথা দিচ্ছি আপনাকে সেই সুযোগ দেবো কাজ করে। মানে
মানে আগামী দিনে সাংবাদিকতা না করলেও লড়াইটা কিন্তু চলবে। হ্যাঁ, লড়াই করতে হবে। লড়াই, কাউকে তো আওয়াজ তুলতে হবে। আমি বলছি না, পাড়ায় বা বাড়ির পাশে যে নর্দমাটা নোংরা গন্ধ ছাড়ে, সেটা যদি কেউ নেমে পরিষ্কার না করে, সে তো গন্ধই ছাড়বে। করতে হবে তো কাউকে। আমি করলাম, আমার কি আছে। অসংখ্য ধন্যবাদ। আর যাই হোক, তোমাকে পেলাম, খুব ব্যস্ত মানুষ। এরপর কোথায় কোথায় কর্মসূচি আছে? 14 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন আমাদের পুণ্যভূমিতে ব্রিগেডে। আমি আপনাদের মাধ্যমে আপনাদের দর্শকদের প্রত্যেককে বলবো, যারা চান বাংলায় পরিবর্তন হোক, যারা চান কৃষকের ফসলের দাম হোক, আলুর দাম হোক, নারীরা সুরক্ষিত থাকুক, যুব সমাজ চাকরি পাক, তারা অবশ্যই দলে দলে ব্রিগেডে আসুন। আমি দয়া করে বলছি, এবার আর কোনো ভুল করবেন না। পরিবর্তন হচ্ছে, এটা কনফার্ম। কিন্তু আপনি আগের বারে 21-এ অনেকেই ভেবেছিলেন পরিবর্তন তো এমনি হবে, ভোটের দিন ভোট না দিলেও পরিবর্তন হবে, কিন্তু না, আপনার ভোটটা গুরুত্বপূর্ণ। আপনি অবশ্যই বিজেপিতে ভোট দেবেন এবং প্রধানমন্ত্রী সভায় আসুন, তাঁর কথা শুনুন। আচ্ছা, তুমি কি ভোট দিতে আসতে? হ্যাঁ, আমি সামনের লোকসভাতে আমি মাত্র 2 ঘন্টায়, ভোটের দিন রাস্তা ফাঁকা থাকে তো, কলকাতা থেকে এসে আমার বুথে আমি শেষ ভোটটা দিয়েছি। জীবনে এইগুলো মেনটেন করি, যেটা আমি চাই, যেটা আমি মন থেকে চাই, যেটা আমি বলি করব, সেটা আমি করে ছাড়ি। আমাকে দেবাদিদেব মহাদেব, শিবশম্ভু, তারকনাথ বাবা আমাকে আশীর্বাদ করেছে, আমি এটা করতে পারি তাদের আশীর্বাদে, কিন্তু আমি করে ছাড়ি। অনেকে বলছে এটা রিস্ক হয়ে গেল না, সাংবাদিকতা একটা হিউজ স্যালারি ছেড়ে দিয়ে, এত ভালো একটা চাকরি ছেড়ে দিয়ে, ফেম ছেড়ে দিয়ে পলিটিক্সে চলে জীবনে রিস্ক না নিলে বড় হয়। হ্যাঁ, রিস্ক হয়ে গেল না। বললাম রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ সন্ধুকে, সংবাদ সমালিয়ার পক্ষ থেকে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।